আমার বউ যার কোনো সন্তান ছিল না, তার স্বামীও এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। সে খুব দুঃখী মানুষ ছিল, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। আমার স্বামী তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর ডাক্তারের কাছ থেকে ফিরে তার মন খুব ভালো হয়ে যেত, আর তার হাতে অনেকগুলো ব্যাগও থাকত। একদিন সে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি আমার স্বামীকে বলি যে আমিও তোমাদের সাথে ডাক্তারের কাছে যাব। এটা শুনে আমার বউজায়ের জ্ঞান ফিরে আসে। একদিন সে অজ্ঞান হয়ে পড়েছিল, আর আমার স্বামী তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমিও তাদের পিছন পিছন গিয়েছিলাম। আমি দেখি যে আমার স্বামী তাকে একটা ঘরে নিয়ে যায়, আর তারপর আমার স্বামী আমার বউজায়ের সাথে, আমার বরজা আজ আবার অজ্ঞান হয়ে পড়েছে। আমার স্বামী তাকে কোলে তুলে গাড়িতে বসে ডাক্তারের কাছে নিয়ে গেছে। দিবির শরীর মন কোনোটাই ভালো নেই। কিছুদিন আগে আমার ভাসুরের মৃত্যু হয়েছে। তারপর থেকেই দিদি বারবার অজ্ঞান হয়ে পড়ছে। আমার ভাসুর আর বড়জায়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। তাদেরকে আমি কখনো ঝগড়া করতে দেখিনি। আমার ভাসুরের হঠাৎ করে হার্ট ফেল হয়, আর যার কারণে ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পর দিদি 4 দিন ধরে কিচ্ছু খায়নি। আমি তাকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে পরিষ্কার না বলে দিয়েছিল। অদ্ভুত ব্যাপার এটাই যে সে কারোর খাবার খায় না, কিন্তু আমার স্বামী যখন তাকে নিজের হাতে খাবার খাওয়ায় তখন সে খেয়ে নেয়। আমি আর আমার স্বামী তার খুব যত্ন করতাম। এই তো তার কোনো সন্তান ছিল না, আর এখন সে তার স্বামীকেও হারিয়েছে। তার অবস্থা দেখে আমার খারাপ লাগত। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে সে রোজ অজ্ঞান হয়ে পড়ত, আর আমার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যেত। সে আমার কাছে একটা বড় সমস্যা হয়ে উঠেছিল। সে কোনো কাজে হাত লাগাত না, বাড়ির সব কাজ আমাকে একা করতে হতো। তার উপর আমার 2 ছোট ছোট বাচ্চা ছিল, তাদেরকেও আমায় দেখতে হতো। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকতাম। আমার বরজা ভালো ঘরের মেয়ে ছিল। তার বাপের বাড়ির অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সে একবারও তার বাপের বাড়িতে যায়নি। সে বলে আমি সারা জীবন এখানেই থাকব। দিদির বয়সও কম ছিল, ও চাইলে আবার বিয়ে করতে পারত, কিন্তু ও বলে যে সারা জীবন আমার ভাসুরের বিধবা হয়ে কাটাবে। প্রথম প্রথম আমার মনে হতো যে তার এখন মনের অবস্থা ভালো নয়, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন কয়েক মাস কেটে গেছে, কিন্তু দিদি একই রকম রয়ে গেছে। আজকাল তার হাবভাব একটু অস্বাভাবিক লাগে। সে সারাদিন ঘরে বসে থাকত। আমি তার জন্য ঘরে খাবার নিয়ে যেতাম। পাড়ার মহিলারা তার সাথে দেখা করতে এলে সে ঘর থেকে বেরোত না, বলতো সে কারো সাথে দেখা করতে চায় না। সারাদিন সে একদম ঠিক থাকত, কিন্তু যেই আমার স্বামী বাড়ি ফিরত, সে ঘর থেকে বেরিয়ে আসত আর আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করত। সে কাঁদতে কাঁদতে বলতো, তোমার দাদা আমাকে কেন একা রেখে চলে গেল? আমি এখন সারা জীবন কিভাবে কাটাবো? আমি ভাবতাম যে ও সারাদিন একটুও কান্নাকাটি করত না, কিন্তু আমার স্বামীকে দেখেই তার কান্না পেয়ে যেত। এটা দেখে আমার খুব রাগ হতো। তার যদি এতই কষ্ট হয়, তাহলে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারত, নিজেকে হালকা করতে পারত। কিন্তু তা না করে সে আমার স্বামীর ফেরার অপেক্ষায় বসে থাকত। আমার স্বামী সারাদিন খেটে খুঁটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, আর দিদি তাকে একটু বিশ্রামও করতে দিত না। সে বাড়ি ফিরতে না ফিরতেই দিদি তার কাছে গিয়ে কাঁদতে শুরু করত, আর তারপর অজ্ঞান হয়ে পড়ত। আমার স্বামী তাকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর ডাক্তারের কাছ থেকে ফিরি দিদি একদম ঠিক হয়ে যেত। সে চুপচাপ নিজের ঘরে চলে যেত। আমি আমার স্বামীকে কোনো কাজ করতে বললে সে পরিষ্কার না বলে দিত, বলতো যে আমি এখন খুব ক্লান্ত, তোমার বোঝা উচিত, আর এখন সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। আমি চুপ করে যেতাম, কিন্তু তার বৌদি কিছু বললে সে কখনো না বলতো না। দিদির বয়স কম ছিল, আমার স্বামীও বেশি বয়স ছিল না। আমার ভাসুর আমার স্বামীর থেকে 6 বছরের বড় ছিলেন। আমার ভাসুরের বিয়ের পর আমার শাশুড়িমা মারা যান, আর আমার শ্বশুরমশাই তার আগেই মারা গিয়েছিলেন। বাড়িতে শুধু 2 ভাই থাকত। আমার বরজা আমাকে পছন্দ করে বাড়িতে এনেছিল। আমার বরজা খুব সুন্দর দেখতে ছিল। আমার স্বামী খুব হ্যান্ডসাম ছিল। আমি দেখতে সাধারণ ছিলাম। আমার ভাসুরও সাধারণ দেখতে ছিলেন, কিন্তু খুব নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন। এমনটা কখনো হয়নি যে আমার বরজা তার কাছে কিছু চেয়েছে আর তিনি সেটা দেননি। আমার স্বামী আমার ওপর সবসময় লেগে থাকত। বিয়ের প্রথম রাতেও আমার স্বামী আমার ওপর বিরক্ত হয়েছিল। সে কখনো আমার সাথে ভালোভাবে কথা বলতো না। আমার 2 বাচ্চা ছিল, কিন্তু আমার বড় জায়ের কোনো সন্তান ছিল না। তাও আমি কোনোদিন দেখিনি তাকে আমার বাচ্চাদেরকে আদর করতে। তার নিজের কোনো সন্তান নেই, সে আমার বাচ্চাদের কোলে নিয়ে নিজের সন্তানের শখ মেটাতে পারত, কিন্তু সে সারাদিন নিজেকে নিয়েই ব্যস্ত থাকত। বাড়ির সব কাজমর্মের দায়িত্ব সে আমার উপর ছেড়ে দিয়েছিল। নিজে কখনো জিমে গিয়ে নিজের ফিটনেস বাড়াতো,
আবার কখনো পার্লারে গিয়ে নিজেকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করত। আমার স্বামী আমার থেকে দূরে দূরে থাকত। রাতে সাজগোজ করার সময় পেতাম, কারণ বরজা সারাদিন আমাকে রান্নাঘরে ব্যস্ত রাখত। কিন্তু আরহান বলতো, রাতে সাজগোজ করে কী লাভ? আমি যখন বাড়ি আসি তখন তুমি ঘেমে টেমে থাকো, তুমি এমনভাবে থাকো যে তোমার দিকে তাকাতে ইচ্ছে করে না। আমি বাড়ি ফেরার আগেই তুমি সব কাজ সেরে তৈরি হয়ে থাকবে। বৌদিকে দেখো কেমন দাদা বাড়ি ফেরার আগে সেজেগুজে তৈরি হয়ে থাকে, তাতে দেখতে কত ভালো লাগে। আমি মাঝে মাঝে আরহানের ব্যবহার ঠিক বুঝতে পারতাম না। সমস্যা এটাই যে আমি খুব সরল আর নরম স্বভাবের মেয়ে ছিলাম। আমি বেশি চালাকি করতে পারতাম না। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে বলেছিল যে আমি যেন আমার বরজার কোনো কথা অমান্য না করি। তাই আজও আমি তার কথা কখনো অমান্য করিনি, তার সাথে কোনোদিন ঝগড়া করিনি। আমার গায়ের রং ফর্সা ছিল, কিন্তু আমার সময় হতো না আরহানের বাড়ি ফেরার আগে সেজেগুজে তৈরি হওয়ার। একদিন আমি চেষ্টা করেছিলাম রান্নাঘরের সব কাজ তাড়াতাড়ি সেরে তৈরি হতে, কিন্তু যেই আমি ঘরে যাচ্ছিলাম, উনি আমার বরজা সেজেগুজে তার ঘর থেকে বেরিয়ে এসে বলে, সেজা, তুমি তো আরহানের জন্য স্যালাড বানাওনি। তুমি জানো না ও স্যালাড খেতে কত ভালোবাসেন? কী রকম বউ তুমি! তোমার স্বামীর পছন্দ অপছন্দের ব্যাপারে তুমি কিছুই জানো না। আমাকে দেখো, জামালের সাথে সাথে আমি আরহানের অপছন্দের খেয়াল রাখি। আমি রান্নাঘরে গিয়ে স্যালাড বানাতে শুরু করি। যখন আরহান বাড়ি ফিরে আসে, তখন দিদি গিয়ে হাসতে হাসতে দরজা খুলে তাকে সালাম করে, আর আরহানও হেসে সালাম করে আর বলে, বৌদি, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তুমি তোমার বোনকেও একটু সাজগোজ করা শিখিয়ে দিও তো। যখনই আমি বাড়ি আসি তখনই রান্নাঘরে ব্যস্ত থাকে। তার কাছে গেলেই আদা, রসুন আর হলুদের গন্ধ আমার নাকে লাগে, আর আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। দিদি ঠিক কি করে হাসতে শুরু করে আর বলে, আরহান, তোমার বউ যা খুব লেট পিঠে, সারাদিনেও তার বাড়ির কাজ শেষ হয় না। আমাকে দেখো, তোমার দাদার ফেরার আগে সব কাজকর্ম সেরে কেমন তৈরি হয়ে যায়। কিন্তু দিদি এই হাসি খুশি চেহারা শুধু আরহানকে দেখাতো। যখন আমার ভাসুর ফেরত, তখন দিদি আর আরহানের সাথে গল্প করতে ব্যস্ত থাকত। বাইরে কলিং বেল বাজলে দিদি আমাকে বলতো, সে যা যা দরজাটা খুলে লাও, তোমার দাদা এসেছে। আমি স্যালাড আর রুটি বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দরজাটা খুলতাম আর আমার ভাসুরকে সালাম করতাম। তারপর আমি নিজের ঘরে চলে যেতাম। যখন স্নান টান করে তাড়াতাড়ি নিচে আসতাম, তার আগেই দিদি সবাইকে খাবার বেড়ে দিত। মাঝে মাঝে এমনও হতো যে দিদি আর আরহান খেয়ে নিত। আমার ভাসুর কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে যখন খাবার খেতে আসত, তখন ওরা দুজনে বসে টিভি দেখত আর দাদার খাবার টেবিলে ঢাকা দিয়ে রাখা থাকত। দাদা এসে ব্যাপারে কিছু মনে করত না। দাদা চুপচাপ বসে খেয়ে নিত। আমি যখন খাবার পর ফ্রি হতাম, তখন দিদি বলতো, এবার তুমি রান্নাঘরটা সামলাও, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি সব বাসনপত্র তুলে সেগুলোকে মাজতে যেতাম আর ভাবতাম যে এর আগেও আমি রান্নাঘর সামলেছি, সব রান্নাবান্না আমি করেছি, দিদি তো কিছুই করেনি। সে সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে। বিয়ের 4 মাস পর আমি গর্ভবতী হয়েছিলাম। তখন আরহানও আমার সাথে ভালো ব্যবহার শুরু করেছিল। আমার যখন একটা ছেলে হয়, তখন আরহানের সাথে সাথে আমার ভাসুরও খুব খুশি হয়েছিলেন। আমার ভাসুরের বাচ্চা খুব শখ ছিল। তিনি রোজ কাজ থেকে ফিরে আমার ছেলেকে কোলে তুলে আদর করতেন। কিন্তু আমার বর যা ঠিক তার উল্টো ছিল। সে কোনোদিন আমার ছেলেকে কোলে নেয়নি। সে মুখে বলতো যে সে বাচ্চা চায়, কিন্তু তার ভেতরে আমি কখনো মায়ের মমতা দেখতে পাইনি। আমার বড় ছেলে যখন 4 মাস বয়স ছিল, তখন আমি আবার গর্ভবতী হই। আমি ভেবেছিলাম আমার শরীরের অবস্থা দেখে আমার বড় জায়ের আমার উপর দয়া হবে, কিন্তু তার কোনো লক্ষণ আমি দেখলাম না। এত ছোট বাচ্চাকে ছেড়ে আমাকে রান্নাঘরে সব কাজ একা করতে হতো। আমি যখন আরহানকে বলতে চাই যে দিদি আমাকে একদম সাহায্য করে না, তখন খুব রেগে যায় আর বলে, তুমি এখন নালিশ করা শুরু করে দাও, যাতে আমাদের সংসারে ভাঙন ধরে। বৌদিও এই বাড়িতে থাকে, সে কখনো তোমার নামে নালিশ করেছে বলেনি? কারণ সে ঘর গড়তে জানে, তোমার মতো ঘর ভাঙে না। খবরদার, যদি তুমি আর কোনোদিন বৌদির নামে নালিশ করেছ, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। একটু বেশি কাজ করতে বলা হয়েছে বলে তুমি আমার মাথায় চড়ে বসলছে, আর আমার কোনো কথাই বুঝতে চাও না? আমি ভাবি, দিদি সারাদিন করেটা কি? রান্নাবান্না সব দায়িত্ব সে আমার উপর ছেড়ে দিয়েছে। কাপড় কাচা, ঘর পরিষ্কার করার কাজটা সে করত। তাছাড়া আর কি কাজ ছিল তার? আর কোনো কাজ বাকিও ছিল না। ছোট দুটো বাচ্চাকে নিয়ে রান্নাবান্না করতে আমার খুব সমস্যা হতো। মাঝে মাঝে এমন হতো যে বাচ্চা আর বাড়ির সব কাজ সামলাতে গিয়ে আমি আরহানকে একদম সময় দিতে পারতাম না। সারাদিন কাজ করে আমি খুব ক্লান্ত থাকতাম। রাতে বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে পড়তাম। আরহান আমাকে এই ব্যাপারে আর কিছু বলতো না, সে গলা ছেড়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে সে হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছে, কিন্তু আসলে ব্যাপারটা একেবারেই তা নয়। 4 মাস আগের কথা, তখন আমার ভাসুর খুব চুপচাপ হয়ে গেছিল। তিনি খুব বেশি সিগারেট খাচ্ছিলেন। তিনি আগেও সিগারেট খেতেন, কিন্তু মাঝে মাঝে। এখন আমি ওনাকে সবসময় সিগারেট খেতে দেখি। আমার বড়জা সেই একই রকম ছিল। সারাদিন নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখত আর সাজগোজ করত। সে খুব উদাসীন ছিল, শুধু নিজেকে ভালোবাসত। আমার ছেলেরা যমজ বাচ্চাদের মতো ছিল। একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে পড়ত। একজনের খিদে পেলে অন্যজনেরও খিদে পেত।
রাতে প্রায় আমাকে তাদের জন্য খাবার বানাতে রান্নাঘরে যেতে হতো। আর তখন আমি দেখতাম যে আমার ভাসুর লাউঞ্জে বসে সিগারেট খাচ্ছেন। দিদি সারা রাত লাউঞ্জে কাটাতেন আর নিজে চিন্তায় মগ্ন থাকতেন। আমার রান্নাঘরে যাওয়া আসা কোনো কিছুই নজরে পড়তো না, আর তিনি নিজের মনে কিছু একটা ভাবতে ব্যস্ত থাকতেন। আমি ঘরে গিয়ে দেখি আমার দুটো বাচ্চা কাঁদছে। আরহানের তাদের কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেছে আর সে খুব রেগে গেছে। আমি তাদেরকে খাবার খাওয়াই আর তারা চুপ করে যায়। আমি আরহানকে বলি, জামাল ভাই আজকাল খুব চুপচাপ হয়ে গেছে, সিগারেট বড্ড বেশি খাচ্ছে, ওনার কিছু হয়েছে? আরহান তখন ঘুমের ঘোরে ছিল। সে বলে, অফিসের কোনো টেনশন হবে, ঠিক হয়ে যাবে, এই বলেও পাশ ফিরে শুয়ে পড়ে। আমরা সেই কারণটা কেউ জানতে পারলাম না, তার আগেই জামাল ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর আজকাল আমার বড় যা একটা নতুন নাটক শুরু করেছে। যেই আরহান অফিস থেকে বাড়ি ফিরত, সে ঘর থেকে বেরিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করত, আর তারপর অজ্ঞান হয়ে পড়ে যেত, আর আমি তাকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে যেত। একদিন আমি দেখি দিদি একটা ভালো স্যুট পরে সুন্দর করে মেকআপ করে ঘর থেকে বেরিয়ে আরহানকে এসে বলে, তোমার দাদা আমাকে এইভাবে দেখতে খুব পছন্দ করত, সে বলতো আমি যেন সবসময় এইভাবেই থাকি। আরহান বলে, তুমি এখনও এইভাবে সাজবে? দাদা নেই তো কি হয়েছে, দাদা নিশ্চয়ই ওপর থেকে তোমাকে দেখছে। তারপর থেকে সে রোজ সাজগোজ করতে শুরু করে। সে আজকাল ঘন্টার পর ঘন্টা আরহানের সাথে বসে গল্প করে। আমি এসব আর দেখতে পাচ্ছিলাম না। প্রত্যেক 2-3 দিন পরপর এসে অজ্ঞান হয়ে পড়ার নাটক করে আরহানের সাথে ডাক্তারের কাছে যায়। একদিন আমি দেখি সে যখন ডাক্তারের কাছ থেকে ফেরে, তার হাতে শপিং ব্যাগ। আরহান বলেন, বৌদির মন ভালো করার জন্য আমি তাকে শপিংয়ে নিয়ে গিয়েছিলাম, যাতে তার মনে না হয় যে দাদা নেই, তার সব মেটানোর জন্য আর কেউ নেই। তারপর একদিন আমি যা দেখি সেটা দেখে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একদিন রাতে বাচ্চার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আরহান ঘরে নেই। আমি যখন ফেরত বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছিলাম, তখন আমি দিদির ঘর থেকে হাসির শব্দ শুনতে পাই। আমি গুটি গুটি পায়ে দিদির ঘরের দিকে যাই। ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু জানলাটা খোলা ছিল। আমি জানলা দিয়ে যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ঘরে এসে কাঁদতে লাগলাম। বাচ্চাদেরকে খাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর আরহান হাসতে হাসতে ঘরে আসে। আমাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখনো জেগে আছো? আমি বলি, তুমি কোথায় ছিলে? আরহান বলে, দাদা মারা যাওয়ার পর থেকে বৌদি খুব ভেঙে পড়েছে। আমি যখন জল খেতে উঠেছিলাম, তখন তার ঘর থেকে কান্না আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি তাকে সান্ত্বনা দিতে ঘরে গিয়েছিলাম। আমি তার দিকে তাকিয়ে বলি, তোমাদের এখানে বৌদিদেরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে হয়? আরহান আমার দিকে রেগে তাকিয়ে বলে, তুমি আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিলে? সে আমার বৌদি হয়, আমার দাদার স্ত্রী। আমি তার ছোট ভাইয়ের মতন। আমি তাকে ছোট ভাই হিসেবে সান্ত্বনা দিচ্ছিলাম। তবে তুমি যদি আমাকে এইভাবে সন্দেহ করো, তাহলে একদিন আমি তাকে বিয়ে করে নেব। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার বাপের বাড়ি খুব পয়সাওয়ালা বাড়ি নয়, আর আমার আরও ছোট বোনেরা আছে যাদের বিয়ের বয়স হয়ে গেছে। তারা ভালো সম্বন্ধ আসার অপেক্ষায় আছে। আমি দুটো বাচ্চাকে নিয়ে আমার বাপের বাড়িতে গিয়ে উঠতে পারবো না। আমি চুপ করে যাই। আমার বরজা দিনকে দিন আরও নির্লজ্জ হয়ে উঠছে। আজকাল তো আরহানের সাথে বাইরে খেতেও চলে যায়। সে আমার উপর হুকুম চালায়। একদিন আমি আর ধৈর্য রাখতে পারি না। আমি দিদির উপর চিৎকার করতে শুরু করে দিই আর বলি, আপনার মধ্যে কি কোনো সহবত শিক্ষা নেই? সবসময় আরহানের সাথে লেগে থাকেন। আরহান আমার স্বামী, কিন্তু আপনি তাকে রাতে কান্নাকাটি করার নাটক করে ঘরে ডেকে নেন। সেই দিনও আমি দিদির ঘরের জানলা দিয়ে দেখি দিদি আরহানের জড়িয়ে ধরে হাসছে আর বলছে, তোমাকে আমার ঠিক জামালের মতো লাগে। তোমাকে জড়িয়ে ধরলে মনে হয় আমি জামালকে জড়িয়ে ধরেছি। প্লিজ আরহান, তুমি আমাকে ছেড়ে যেও না। আরহান বলে, বৌদি তুমি সবসময় দাদার কথা ভাবো, এইভাবে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি একজন মেয়ে হয়ে কি করে এসব সহ্য করব? যে ভালোবাসার প্রতি আমার অধিকার, সেটা দিদি কান্নাকাটি করে আদায় করে নিচ্ছে। আমার কথা শুনে দিদি হাসতে শুরু করে আর বলে, তুই যাই গিয়ে নিজের চেহারাটা বারবার আয়নায় দেখতো, কে আরহানের পাশে মানায়? তোকে ওর পাশে চাকরানি মনে হয়। আমি বলি, তাহলে আপনি কেন আমাকে নিজের ঘরের বউ হিসেবে পছন্দ করে এনেছেন? আরহানের জন্য কোনো সুন্দরী আনতে পারতেন। মানুষ দেখতে যেমনই হোক না কেন, সে কখনো অন্যায় সহ্য করতে পারে না। আমিও পারছিলাম না। আমার এই কথা শুনে দিদি হাসতে লাগে আর বলে, আমি ইচ্ছে করে তোর মতন মেয়েকে আরহানের বউ করে এনেছি, কারণ আমি জানতাম যে আরহানের তোর মতন মেয়ে কখনো পছন্দ নয়। তাই আমি তোকে আরহানের বউ করে এনেছি। আমার আরহানের জন্য তোর মতনই একটা সাধারণ দেখতে মেয়ে দরকার ছিল, যাতে সে তোর বদলে আমাকে বেশি দেখে আর আমার বেশি প্রশংসা করে। কারণ আমার সাথে এমনটাই হয়েছিল। আমি খুব সুন্দরী ছিলাম, কিন্তু আমার বাবা জামালের মতন একজন সাধারণ দেখতে ছেলেকে আমার জন্য পছন্দ করেছিল, শুধু তার ভালো ব্যবহার দেখে। যখন আমি বিয়ে করে বাড়িতে আসি, তখন আমি আরহানকে প্রথমবার দেখি, আর ওকে দেখেই আমি ওর প্রেমে পড়ে যাই। আমি জামালের সাথে ফুলসজ্জা করি, কিন্তু আমার মন জুড়ে শুধুই আরহান ছিল। জামাল আমার অনেক প্রশংসা করত, কিন্তু তার মুখ থেকে প্রশংসা শুনতে আমার ভালো লাগতো না। আমি শুধু আরহানের জন্যই সাজতাম। সমস্যা এটাই ছিল যে আরহান সবসময় আমার থেকে দূরে দূরে থাকতো। হয়তো আমি ওর দাদার বউ হয়েছি, তাই সে আমার থেকে দূরত্ব বজায় রাখতো, কিন্তু সেটা আমার একদম ভালো লাগতো না। আমি মনে মনে আরহানকে চাইতাম। তখন আমার শাশুড়ি মা খুব অসুস্থ ছিলেন। ওনার আমার সেবা যত্নের প্রয়োজন ছিল, কিন্তু আমার স্বামী বা শাশুড়ি কারো প্রতি আমার কোনো টান ছিল না। আমি শুধু একজন হ্যান্ডসাম ছেলে খুঁজছিলাম। আরহান আমার মতে খুব হ্যান্ডসাম। জামাল বাচ্চা চাইতো, কিন্তু আমার কাছে আমার শরীরটা বেশি দামি।
আমি আমার ফিটনেস নষ্ট করতে চাইনি। এমনটা নয় যে আমি বাজামানির মধ্যে কোনো সমস্যা ছিল। আমি ইচ্ছে করে বাচ্চা জামালা রাখিনি, আমি বাচ্চা চাইনি। আর এই অজুহাতে আমি জামালের থেকে দূরে থাকতে পারতাম আর আরহানের কাছে যাওয়ার চেষ্টা করতাম। আমার শাশুড়ি মা মারা দেওয়ার পর থেকে আমি আরহানের সাথে কথা বলতে শুরু করি। জামালের এটাই মনে হয়েছিল যে আমি হয়তো তার ভাইয়ের খেয়াল রাখছি, আদিও মায়ের অভাব বুঝতে দিচ্ছে না। আরহান যখন অফিস থেকে ফিরতো তখন আমি সেজে বোঝে ওর সামনে গিয়ে দাঁড়াতাম আর তাকে জিজ্ঞাসা করতাম যে আমাকে কেমন লাগছে, কারণ আমি চাইতাম যে ও আমার দিকে তাকাক আর আমার প্রশংসা করুক। ওর মুখ থেকে প্রশংসা শুনে আমার মনটা ভরে যেত। আরহানের বউ যদি আমার থেকে বেশি সুন্দরী হতো তাহলে আরহান তার প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়তো, আর সেটা আমি কি করে সহ্য করতাম। বিয়ের প্রথম দিন আরহান আমাকে বলেছিল, বৌদি তুমি কেন এমন একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে এনেছো, তুমি তোমার মতো কাউকে আমার জন্য আনতে পারতে। এটা শুনে আমার মন আনন্দে ভরে উঠেছিল। আমি ইচ্ছে করে তোকে সারাদিন রান্নাঘরে ব্যস্ত রাখতাম যাতে কোনো মতেই আরহানের মন যায় করতে না পারিস। এইভাবে ভালোই দিন কাটছিল, কিন্তু একদিন জামাল আমার ওপর সন্দেহ হয়। সে বুঝতে পারে যে আমি আরহানকে ভালোবাসি। সে আমাকে সেটা জিজ্ঞাসা করলে আমি সেটা নিজের মুখেও স্বীকার করে ফেলি। আমি জামালকে এটাও বলে ফেলি যে আমি তাকে ভালোবাসি না, আমি তার সাথে বাধ্য হয়ে সংসার করছি। এটা শোনার পর থেকে জামাল আর আমার সাথে এক ঘরে শুতো না, সে সারা রাত লাউঞ্জে বসে থাকতো। এই কথাটা হয়তো সে সহ্য করতে পারেনি, তাই সে তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আমার মন প্রাণ জোরে শুধুই আরহান। ওই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেদিন আরহান তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আর আমাকে বিয়ে করবে। আমি অবাক হয়ে আমার বড়জার নোংরা কথাগুলো শুনছিলাম। তখনই আমার চোখ পড়ে যে বাইরের দরজাটা খোলা, সেটা দিয়ে আরহান বাড়িতে ঢুকে আসে আর তার বৌদির গালে সপাটে একটা চড় মারে আর বলে, আমি তোমাকে আমার বড় দিদির মতো দেখতাম আর তুমি আমাকে এইভাবে ঠকালে। আমি যদি তোমার ওই নোংরা মানসিকতার কথা আগে জানতাম তাহলে কোনোদিন তোমার সাথে কথা বলতাম না। তুমি আমার দাদাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আরহানের আঘাত দেখে মনে হচ্ছিল যে তার বৌদি সব কথা শুনে ফেলেছে। আমি ভগবানকে ধন্যবাদ জানালাম যে আরহান সবটা জেনে গেছে। আমার কথা তো সে কখনো বিশ্বাস করতো না। ভালো হয়েছে ও নিজের কানে সব শুনেছে। দিদি বাড়ি থেকে বেরিয়ে যায় আর আরহান আমার সামনে এসে মাথা নিচু করে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। নিজের সৌন্দর্যের ওপর গর্ব করা ভালো, কিন্তু জীবনে অনেক কিছু পছন্দ না হলেও সেটাকে মেনে নিতে হয়। ভগবান আমাদের জন্য